প্রিয় বন্ধুরা, আজকে এমন একটা গুরুতর লাইভ করব যে আপনারা চমকে উঠবেন, চমকে ওঠার মতো লাইভ। বর্তমান সরকারের ৮ জন উপদেষ্টা বিরুদ্ধে, বর্তমান সরকারের ৮ জন উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ। সোজা বাংলায় হলো যে ৮ জন উপদেষ্টা বর্তমান তারা দুর্নীতিতে নিমজ্জিত। এই তথ্যটা আমি কোথায় পেলাম? এই তথ্যটা পেলাম গতকালকে একটা প্রোগ্রামে, বয়ামে একটা প্রোগ্রাম হয়েছে, সেখানে এই কথাগুলো বলেছেন একজন সাবেক সচিব, ওনার নাম ABM আব্দুস সাত্তার। উনি ঢাকা অফিসার্স ক্লাব, সেই ক্লাবের সাধারণ সম্পাদক। অফিসার্স ক্লাবটা কাদের এটা তো বুঝছেনই, সচিব, উপসচিব, সহকারী সচিব, সিনিয়র সচিব, জয়েন্ট সচিব এবং ডিসি, এসপি, ওসি। অফিসার্স ক্লাব তো এদের, সেই সব আমলাদের ক্লাবের সে সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম যেটা আছে, যে আন্দোলন করে, সেইটারও উনি সাধারণ সম্পাদক। ওনার আরো পরিচয় হলো বেগম খালেদা জিয়ার APS এবং উনি নিজেও একজন সাবেক সচিব। উনি প্রকাশ্য, আজকে দেখেছেন আপনারা মিডিয়াতে, উনি অভিযোগ এনেছেন যে বর্তমান সরকারের, একেবারে নাম উল্লেখ করে দিচ্ছেন, যে ৮ জন উপদেষ্টা মানে ৮ জন মন্ত্রীর বিরুদ্ধে তার কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে এরা দুর্নীতিবাজ এবং এরা দুর্নীতিতে নিমজ্জিত। উনি যখন এই কথাটা বলেছেন, তার সামনে বসা ছিল অনেক, যারা ওখানে আসছিল তারা সবাই কিন্তু আমলা, সিনিয়র সহকারী সচিব, সচিব, ডিসি ছিল কেউ, মানে সবাই আমলা। তারা হাততালি দিয়ে সমর্থন করেছেন ওনাকে। তার মানে এই দুর্নীতিগুলো তো তাদের হাত দিয়েই হয়। উপদেষ্টা বলেন আর মন্ত্রী বলেন যে দুর্নীতি করে, এই দুর্নীতিগুলো তো এইসব সচিব, ডিসি, এসপি এদের মাধ্যমেই তো হয়, কাজে তারা সবাই সমর্থন জানাইছে। দেখেন, এই সচিব আব্দুস সাত্তার সাহেব আরো বলেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নূরজাহান বেগমের মতন একজন উপদেষ্টা কেন নিয়োগ দেওয়া হয়েছে? ওনার কি যোগ্যতা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় চালানোর, এবং এই 1 বছরে উনি কি করেছেন? উনি তো হলো এক গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা ছিল ডক্টর ইউনূস সাহেবের সাথে, তাহলে উনি এখানে আসলো কিভাবে? কত সুন্দর পয়েন্ট দিচ্ছে দেখেন। উনি আরো বলছেন একজন মন্ত্রী APS এর ব্যাংকে 200 কোটি টাকা পাওয়া গেল, সেটাকে আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছে এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তার APS এর 200 কোটি টাকা পাওয়া গেল, তাহলে সেটার বিচার কি হলো? এবং এটা বলল যে এইরকম একজন অনভিজ্ঞ ছাত্রকে ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতন একেবারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়টা ওনাকে কেন দেওয়া হয়েছে? এবং সেই আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া ঢাকা উত্তরে যে একজন, ওই যে মেয়রের পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়েছেন, যে আওয়ামী লীগের যে মেয়র ছিল আতিক, সেও তো পলাইছে, দক্ষিণে ছিল তাপস, সেও পলাইছে। তো যাই হোক, অনেক লড়াই করার পরেও, কোর্টের অর্ডারের পরেও ইশরাককে দেওয়া হয় নাই।
একই অর্ডারে কিন্তু চট্টগ্রামের শাহাদত সাহেবকে দেওয়া হয়েছে, কিন্তু ঢাকা দক্ষিণে তাকে দেওয়া হয় নাই। আর ঢাকা উত্তরে একজন প্রশাসক নিয়োগ করেছেন, তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের উনি সদস্য। হিজবুত তাহরীর একটা জঙ্গি সংগঠন, এটার সদস্য। এই অভিযোগটা সাত্তার সাহেব করেছেন। উনি আরো বলছেন, একেবারে স্পষ্ট করে বলছেন, উনি কিন্তু 8 জনের কথা বলেছেন, একদম ডাইরেক্ট ভেঙে দিয়েছেন। এখন এই 8 জনের মধ্যে কি প্রধান উপদেষ্টাও আছে কিনা আমি জানি না, তবে আমরা সন্দেহ করি, যেহেতু নাম বলে নাই। তাহলে এরকম একজন ব্যক্তি যখন প্রকাশ্য চ্যালেঞ্জ করলো যে এই মন্ত্রীগুলোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তার কাছে ডকুমেন্টস আছে, এই অভিযোগটা এখন পর্যন্ত সরকার কেন আমলে নিচ্ছে না? এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি হবে না, সেরকম কোনো আলামতও আমরা দেখতেছি না। সাত্তার সাহেবের কাছ থেকে তো তথ্য চাইতে পারে সরকার, যে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে দেন। ডক্টর ইউনূস এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, বা দুদক এনার কাছ থেকে তথ্যগুলো নিতে পারে, নিয়ে ব্যবস্থা নিতে পারে। আমি একজন ছোট মানুষ, আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর সভাপতি। আমি ঢাকার দক্ষিণের মেয়র নির্বাচন করেছিলাম, 2 বার এমপি ইলেকশন এখান থেকে করেছি, এবং মেয়র নির্বাচন করছি। ইশরাক যে মামলা করছে, মেয়র ইশরাক ধানের শীষ প্রতীক নিয়ে যে নির্বাচন করছিল ইশরাক, সে যে মামলা করছিল তাপসের বিরুদ্ধে, সেই মামলার সাক্ষী আমি। ইশরাকের মামলার সাক্ষী হলাম আমি, কারণ আমিও মেয়র ক্যান্ডিডেট ছিলাম। আমি প্রায় 15-16 হাজার ভোট পেয়েছিলাম। এত জালিয়াতির পরেও এই ঢাকা দক্ষিণ থেকে আমার প্রতীক ছিল মাছ। তো যাই হোক, কিন্তু আমি ইশরাকের সেই মামলা তাপসের বিরুদ্ধে করছে, কেউ সাক্ষী দিতে চাই নাই, কিন্তু আমি সাক্ষী, স্টেটমেন্ট দিয়েছি, আমি সাক্ষী হয়েছি। সেই মামলায় ইশরাক জয়লাভ করছে, তারপরও কিন্তু এই উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া সজীব, উনি তাকে ক্ষমতায় বসতে দেয় নাই। হাইকোর্টের রায় সত্ত্বেও, একই রায়ে ওই শাহাদত সাহেব বসছেন চট্টগ্রামে, ইনাকে দায় দেয়। তো যাক, সেটা নিয়ে আর একটা ভিডিও আমি পরে করব। এখন বলতে চাই কথা, এক সাগর রক্তের বিনিময়ে, এক সাগর রক্ত বলতে ধরে নেন যে 1000 লোক শহীদ হয়েছে, সরকারি হিসাবে একটু কম দেখাইতেছে, 700 না 800, ধরলাম 700-800 লোক শহীদ হয়েছে, কিন্তু আমরা জানি হাজারের উপরে শহীদ হয়েছে। 1000 লোককে আপনি একটা মাঠে গুলি করে হত্যা করে ওখানে রাইখা দেখেন তো, তাহলে বিষয়টা আপনাদের হৃদয়ে গাঁথবে যে এক সাগর রক্ত হয় কিনা, আর এটা দেখে আপনারা সহ্য করতে পারেন কিনা। 1000 লোকের লাশ, জলজান্ত লাশ, ছাত্র, কৃষক, শ্রমিক, যুবক, ইয়াং, সব শিশু, এই এত বড় ত্যাগের পরে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার একেবারে সদল বলে পালিয়ে গেছে। এটাও একটা রেকর্ড বাংলাদেশের জন্য। 54 বছরের ইতিহাসে কোন সরকার এভাবে পালিয়ে যেতে বাধ্য হয়নি, কিন্তু আমরা বাধ্য করেছি, এসব আমরা করেছি, এদেশের জনগণ করেছে। কেন করা হয়েছে? করা হয়েছে যেন দুর্নীতি, লুটপাট, সবচেয়ে বড় অভিযোগ ছিল সেই সরকারের বিরুদ্ধে অর্থ পাচার, লুটপাট, দুর্নীতি, স্বজনপ্রীতি। তাহলে এখন যাদেরকে এখানে বসানো হয়েছে, কারা বসিয়েছে জানি না, এদেরকে বসাইছি আমরা বা বসানো হয়েছে তো এই কারণেই যে ইনারা ভালো লোক, ইনারা লুটপাট দুর্নীতি করবে না। খারাপ লোককে উচ্ছেদ করে ভালো লোককে তো আমরা বসাইছি, তাই না? এবং ফেরেশতার মতো মনে করি আমরা এদেরকে, কারণ ইনারা তত্ত্বাবধায়ক সরকারের মতো ব্যবস্থাটা, ইন্টারিম গভর্নমেন্ট, সব দল মিলে বাছাই করে, এটাই তো নিয়ম।
যে ফেরেশতা যারা তাদেরকেই এখানে দেওয়া হয়েছে। যেহেতু লুটপাটকারীদের উচ্ছেদ করছি, এখন ফেরেশতা আইনে আমরা বসাইছি। এখন ফেরেশতাদের নামে এগুলো কি শুনতেছি, এবং এমনই একটা ব্যাপার যে কোনো নির্বাচিত, এরা তো নির্বাচিত হয়ে আসে নাই, এদের সিলেক্ট করা হয়েছে ফেরেশতা দেখে, এদেরকে ফেরেশতা দেখে সিলেক্ট করা হয়েছে। কিন্তু এখন এমন একটা বিষয় যে এদের দুর্নীতি ওপেন সিক্রেট। আমি একটা ছোট মানুষ, আমি আরো 6 মাস আগের থেকে বলতেছি, স্বয়ং প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের উনি কি কি সুবিধা নিচ্ছে এসে ন্যাক্কারজনকভাবে উনি বিশ্ববিদ্যালয়, ট্রাভেলসের লাইসেন্স, ওনার ব্যাংকের 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সুদ মাপ, ট্যাক্স মাপ সরকারি, তারপরে ওনার 750 কোটি টাকা মাপ, ওনার নামে যত মামলা ছিল সব মাপ, আরো যা যা দিয়েছেন উনি আর কি, আমি বলে আসতেছি। নিজে ক্ষমতায় থেকে চেয়ারে বসে গেলেন নেওয়াটা, এটা নীতিবিরুদ্ধ কাজ, এটা তো আছেই। তাহলে এইবার আরো 8 জনের বিরুদ্ধে এই ধরনের একবার স্পেসিফিক অভিযোগ সামনে চলে আসলো। তাহলে কি আমরা এত বড় একটা অভ্যুত্থান করছি, করে যাদেরকে বসাইছি লুটপাট করার জন্য বসাইছি? এখন যদি দুদক বা ডক্টর ইউনূস যদি এই তথ্য পাওয়ার পরেও এই উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে নির্বাচিত সরকার আসলে তখন তো এই দায়টা ডক্টর ইউনূস সাহেবের উপরেও যাবে, প্রশ্রয় দেওয়ার কারণে যাবে, দুদকের উপরে যাবে, প্রশ্রয় দেওয়ার কারণে যাবে, এবং এর বিচার তো হবে, আশা করি এর বিচার হবে। কিন্তু আমরা এখনই বিচার দাবি করছি যে এই তথ্যটা এই ছাত্র সবের কাছ থেকে নেওয়া হোক, যারা দুর্নীতিবাজ এটা জাতির সামনে প্রকাশ করা হোক এবং এদের অপসারণ করা হোক। কারণ এমনি অনেক বিতর্ক আছে যে যাদেরকে ইন্টারিম গভর্নমেন্টে বসানো হয়েছে এরা বেশিরভাগই হলো 2 দেশের নাগরিক, বিদেশি নাগরিক। তারা আসছে, জনগণ বলা শুরু করছে তারা লুটপাট করে আবার দেশ থেকে চলে যাবে। তাহলে এখন তো ঘটনা ওই দিকেই যেতেছে যে এরা সংবিধানিক সংশোধন করুক আর যাই করুক, যেভাবে চালাক, এদেরকে আমরা পাবো কেমনে? এর তো বেশিরভাগই তো বিদেশি নাগরিক, এটা তো চলে যাবে। তাহলে একটা দেশকে নিয়ে যা ইচ্ছে তাই করার জন্য তো আমরা অভ্যুত্থান করি নাই, করছি। এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার দিবেন, যাতে ইউনূস পর্যন্ত যাই, ইন্টারিম গভর্নমেন্ট যায়, রাজনৈতিক নেতৃবৃন্দ দেখে, দুদকে দেখে, সবাই বেশি বেশি করে একটু শেয়ার দিবেন। আর ভয়েস অফ ফ্যাক্ট চ্যানেল যেটা আমার ইউটিউব, সেখানকার দর্শক যারা দেখছেন তাদের সবাইকে লাল সালাম, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা এই উপদেষ্টাদের এই দুর্নীতি বিষয়টা আমরা জানতে চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে লাল সালাম।